আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক কমপ্লিট করব যেখান থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আসে, হয় মেডিকেলে অথবা বিভিন্ন ভার্সিটি বা জিএসটি এক্সাম অথবা কৃষি কুশি পরীক্ষায় প্রশ্ন আসেই আসে, মাস্ট বি, এবং বিগত বছরগুলোতে এসেছিল। ওকে, খুব সহজেই আমরা এই টপিকটা কমপ্লিট করার চেষ্টা করব। মানে দেখে আমরা এই টপিকটা কমপ্লিট করার আগে আমরা পেশির দুইটা মূলনীতি সম্পর্কে জানবো। ভাইয়া, পেশি, এই পেশির মূলনীতিগুলোর ভিতরে আমরা জানি পেশি মূলত কি কাজ করে। ভাইয়া, পেশির কাজ হচ্ছে সংকোচন প্রসারণ করা। পেশির কাজ সংকোচন করা আর প্রসারণ করা। কিন্তু আমরা যদি অ্যাক্টিভলি চিন্তা করি, যেখানে শক্তি খরচ হয়, শক্তি ব্যয় হয়, সেটা হচ্ছে পেশির সংকোচনে। তাহলে সংকোচন, এটা আমরা মূলত কাজ বলবো, এটা হচ্ছে মূলত কাজ। কারণ এখানে কি হয় ভাইয়া, শক্তির অপচয় ঘটে, শক্তি খরচ করা লাগে, এটিপি খরচ হয় সংকোচন করা, তাই না? এই যে প্রসারণ যেটা বলি আমরা, পেশির প্রসারণ, এটা পেশির মূলত তেমন কাজ না, বা পেশির কি বলবো, এটিপি খরচ এখানে হয় না নরমালি। এই পেশির প্রসারণ হচ্ছে তার রিল্যাক্সেশন। যেমন স্প্রিং, আমরা প্রথম যে অবস্থায় থাকে সেই অবস্থা থেকে সংকোচন করি বা প্রসারণ করি, এক্ষেত্রে কি হয়, আমাদের শক্তি খরচ হয়। কিন্তু স্প্রিংটা আবার আগের জায়গায় সব ফিরে যায়, তার জন্য কি করার প্রয়োজন পড়ে না, তার শক্তি খরচ করার প্রয়োজন পড়ে না, তাই না? ইলাস্টিসিটি আগের অবস্থায় ফিরে যাবে। এই পেশিগুলোর ক্ষেত্রেও সংকোচন করা এটা মূলত কাজ। প্রসারণ ভাইয়া, এইটা হচ্ছে রেস্ট। প্রসারণ এটা হচ্ছে ভাই তার রেস্ট, বিশ্রাম। আমরা এই দুইটা বিষয় এখানে মাথায় রাখবো। আরেকটা বিষয় আমাদের মাথায় রাখা লাগবে, বা আমরা জানি অলরেডি, সেটা হচ্ছে পেশিকোষ কখনো বিভাজিত হতে পারে না। পেশিকোষ কখনোই বিভাজিত হতে পারে না। তাহলে আমরা জানি, দেখি যে মোটা সোটা একজন মানুষ, পেশি তেমন বেশি পেশি নাই, তাই না? যখন জিম করে, বেশি পরিশ্রম করে, দেখি না মাসেল বা পেশি ফুলে উঠেছে, তার মানে কি সেখানে সংখ্যা বৃদ্ধি পেয়েছে? কোষ বিভাজন ঘটেছে এমন কিছু না ভাইয়া, সেখানে কোষ বিভাজন ঘটে নাই, মূলত পেশি কোষ কি হয়েছে, মোটা হয়েছে। তার মানে আমরা এখান থেকে আরেকটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে যে পেশি যত বেশি কাজ করবে, যে পেশি যত বেশি অ্যাক্টিভ থাকবে, সেই পেশি তত বেশি মোটা হবে। সংখ্যা বাড়বে না, কিন্তু কি হবে, মোটা হবে। ওকে, আমরা তাহলে দুইটা বেশি দেখলাম। একটা হচ্ছে পেশি কোষ বিভাজিত হতে পারে না, তাই না? বেশি কোষ বিভাজিত হতে পারে না, মানে যে পেশি যত বেশি কাজ করবে সেই পেশি তত বেশি মোটা হবে। আর পেশি সংকোচন মূলত কাজ, প্রসারণ হলো রেস্ট। এই দুই টপিক দিয়ে আমরা এই সম্পূর্ণ বিষয়টা কমপ্লিট করব আজকে টপিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখন আসি ভাই, এই পেশি আমরা হৃৎপিণ্ড দেখবো, তাই না? আলোচনা করলাম মূলত পেশি নিয়ে, আমাদের টপিক হচ্ছে হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ আমরা জানি, নামগুলো জানি, আমরা ওইদিকে যাব না। দেখো, হৃৎপিণ্ড ক্রমাগত কি হচ্ছে, সংকোচন প্রসারণ হচ্ছে, সংকোচন হচ্ছে প্রসারণ হচ্ছে ক্রমাগত, প্রতিনিয়ত এমনটা করে না। এই সংকোচন প্রসারণের মাধ্যমে কি করতেছে, ব্লাড পাম্প করতেছে, সারা দেহে ব্লাডটা কি করছে, ছড়াই দিচ্ছে। এখন দেখো, এই হৃৎপিণ্ডের যে সংকোচন, আমরা এটাকে বলি সিস্টোল। সিস্টোল মানে হৃৎপিণ্ডের সংকোচন। তাহলে প্রসারণ যেটা, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের ডায়াস্টোল। হৃৎপিণ্ডকে বলবো ডায়াস্টোল, মানে হৃৎপিণ্ডের প্রসারণ। সংকোচন, সিস্টোল, প্রসারণ, ডায়াস্টোল। ওকে, এখন দেখো, একটা চক্র প্রথমে কি হচ্ছে ভাইয়া, সংকোচন হচ্ছে, প্রথমে সংকোচন হবে, তারপরে আবার কি হচ্ছে, প্রসারণ হচ্ছে। তাহলে আবার পরে কি হবে, সংকোচন, প্রসারণ, আবার সংকোচন। তাহলে একটা চক্রের মাধ্যমে আসতেছে না? তাহলে একটা সংকোচন আর একটা প্রসারণ, আমরা এটাকে বলবো একটা হার্টবিট। অর্থাৎ হৃৎপিণ্ডের একবার সিস্টোল আর একবার ডায়াস্টোল, আমরা এটাকে বলি হার্টবিট। এই যে একবার সংকোচন হচ্ছে, পরে প্রসারণ, পরে আবার সংকোচন, পরে আবার প্রসারণ, তো এটা কি একটা চক্র না ভাইয়া, একটা সার্কেল। দেখো, একবার সংকোচন হয়েছে, তারপরে প্রসারণ, তারপরে আবার সংকোচন, তারপরে আবার প্রসারণ। তাহলে এইটা একটা চক্র, আমরা এই চক্রকে বলবি, এটা যেহেতু হৃৎপিণ্ডের চক্র, আমরা এই জন্য এর আরেকটা বলে থাকি, সেটা হচ্ছে কার্ডিয়াক চক্র বা কার্ডিয়াক সাইকেল বলা হয়ে থাকে। এখন প্রশ্ন ভাইয়া, এই কার্ডিয়াক সাইকেলের সময়কাল কত? মানে একবার সংকোচন হতে আর একবার প্রসারণ হতে এমন কত সময় নেই? একজন সুস্থ স্বাভাবিক মানুষ বিশ্রামরত অবস্থায় সময় নেই, সেটা 0.8 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে হার্টবিটের সংখ্যা কত প্রতি মিনিটে? এই সময় অনুসারে সেটা হচ্ছে গড়ে 75 বার, গড়ে 75 বার প্রতি মিনিটে, 75 বার পার মিনিট, তাই না? আর যদি তুমি মূলত 70 থেকে 80 বার হয়, হ্যাঁ, 70 থেকে 80 বার সুস্থ স্বাভাবিক মানুষ বিশ্রামরত অবস্থায়। তিনটা কন্ডিশন: প্রাপ্তবয়স্ক, সুস্থ স্বাভাবিক মানুষ, বিশ্রামরত অবস্থায়, এটুকু। আচ্ছা, আমরা এখানে যাই, এখানে তেমন কিছু ছিল না। কার্ডিয়াক চক্রের সময়কাল কত? 0.8 সেকেন্ড। এখন প্রশ্ন আসে ভাইয়া, এই 0.8 সেকেন্ড আমরা বুঝলাম কার্ডিয়াক চক্রের সময়কাল। এখন আলাদাভাবে যদি প্রশ্ন করা হয়, এট্রিয়াম এর সিস্টোল বা এট্রিয়াম সংকোচন কত, এট্রিয়াম প্রসারণ কত, তাহলে আমরা কিভাবে করব? ঠিক আছে, তাহলে আমরা আলাদা আলাদা করে কিভাবে বের করবো, কিভাবে মনে রাখবো, ট্রিক্স আমরা বলে দিচ্ছি। তার আগে আসি আমরা, যেহেতু শুরুতে পড়ে আসছিলাম
পেশির ক্ষেত্রে যে পেশি যত বেশি কাজ করবে সেই পেশি তত বেশি মোটা হয়। আমরা এই ক্ষেত্রে বা এই আলোকে আমরা দেখি যে হার্টের কোন প্রকোষ্ঠের প্রাচীর বেশি মোটা হয়। মেডিকেল পরীক্ষায় অলরেডি দুইবার আসছে, বিভিন্ন ভার্সিটিতে আসেই প্রতি বছর, মেডিকেলও আসছে। এখন দেখি ভাই, হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠের কার কি কাজ। এই যে রাইট এট্রিয়াম সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড এখানে গৃহীত হয়, তাই না, এই চেম্বারে আসে। তারপরে এই চেম্বার সংকোচন করবে, সংকোচন করার ফলে কি রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে। সেম অবস্থায় লেফট এট্রিয়াম কি করবে, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত রিসিভ করবে, সেটা কোথায় আসবে, লেফট ভেন্ট্রিকলে আসবে। ওকে, এখন দেখো তাহলে এই এট্রিয়াম দুইটা কি করতেছে, যখন সংকোচন হয় তাহলে এই রক্তগুলো কোথায় আসবে, এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে। ওকে, তাহলে খুব বেশি দূরত্ব পার করা লাগছে না, তার মানে এখানে খুব বেশি ফোর্সের প্রয়োজন আছে, মোটেও না। এই জন্য দেখতে যেহেতু একেবারে কম কাজ করতেছে, অল্প দূরত্ব পাড়ি দেওয়া লাগে, তাহলে এই এট্রিয়াম দুইটার প্রাচীর কি হবে, খুব পাতলা হবে। এট্রিয়াম এর প্রাচীর খুবই পাতলা হবে। এখন আসবে রাইট ভেন্ট্রিকলের কথা। এই রাইট ভেন্ট্রিকল যখন সংকোচন করবে এই ব্লাডটা কোথায় যাবে ভাইয়া, ফুসফুসে যাবে। এই ব্লাড যাবে ফুসফুসে, লাংস ফুসফুসে যাবে। এখন দেখো তাহলে রাইট ভেন্ট্রিকল অন্তত এই এট্রিয়াম দুইটার চাইতে একটু বেশি কাজ করতেছে, ব্লাড যাচ্ছে ফুসফুসে। তারপর দেখো এই লেফট ভেন্ট্রিকল যেটা, এখানে যখন সংকোচন হয় এই সংকোচনের ব্লাডটা কোথায় যাওয়া লাগবে, সারা দেহে পৌঁছায়। লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়ের যে রক্ত সেটা সারা দেহে পৌঁছায়, অর্থাৎ সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে। তার মানে এই মাসেলগুলো সবচেয়ে কি করে, বেশি চাপ বা ফোর্স ক্রিয়েট করে, তাই না। অর্থাৎ আমরা বলতে পারি এই মাসেলগুলো সবচেয়ে বেশি কাজ করে। তাহলে তুমি যদি প্রশ্ন করি যে কোন মাসেল সবচেয়ে বেশি মোটা, কোন প্রকোষ্ঠের, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের পেশি সবচেয়ে বেশি পুরু, আনসার কি হবে, বাম নিলয়। আনসার বাম নিলয় সবচেয়ে পুরু, সবচেয়ে পুরু। এখন যদি আমরা কম্পেয়ার করি আসলে কত গুণ এট্রিয়াম এর যেটা ভেন্ট্রিকল আসলে কত গুণ পুরু, এট্রিয়াম এর তুলনায় এট্রিয়াম যদি 1 গুণ হয়, এট্রিয়াম এর তুলনায় ভেন্ট্রিকল হচ্ছে 3 গুণ পুরু। এট্রিয়াম যদি 1 হয় তাহলে ভেন্ট্রিকল হচ্ছে 3 গুণ। এট্রিয়াম এর তুলনায় ভেন্ট্রিকল 3 গুণ পুরু, এটা ইনফরমেশন মনে রাখা লাগবে। ওকে, আমরা এখানে আসি আবার, একটু আগে পরে আসছিলাম কার্ডিয়াক চক্রের সময়কাল 0.8 সেকেন্ড। এখানে আসবো, একবার সংকোচন একবার প্রসারণ, কত ভাই, 0.8 সেকেন্ড। তুমি একটু লক্ষ্য করে দেখো তো, যদি এট্রিয়াম প্রাচীর খুব পাতলা, তাহলে খুবই পাতলা প্রাচীর এটাকে সংকোচন করতে খুব বেশি সময় লাগবে। একটা পাতলা প্রাচীর কি করা যাবে, খুব দ্রুত সংকোচন করা যাবে না, খুব দ্রুত সংকোচন করে ফেলবো। তারপর এটা আস্তে আস্তে কি হবে, প্রসারণ। প্রাচীর যেহেতু পাতলা তার ইলাস্টিসিটি কি হবে, কম হবে, তাই না। স্প্রিং এর তোমার কি বলা হয়, স্প্রিং এর যে রিং গুলো যত কম হবে ইলাস্টিসিটি তত কি হবে, কম থাকবে। স্প্রিং এর রিং গুলো যত মানে মোটা হবে, যত বেশি হবে ইলাস্টিসিটি তত কি হবে, বেশি হবে, তাই না। সেটাকে প্রসারণ বা সংকোচন করতে শক্তি বেশি লাগবে। যেহেতু আমাদের এই এট্রিয়াম পাতলা প্রাচীর, এই জন্য এটাকে খুব দ্রুত কি করা যায়, সংকোচন করা যায়। ভাই এই যে এট্রিয়াম এর সংকোচন, এই সংকোচন হচ্ছে কত, 0.1 সেকেন্ড সময় নেই। ওকে, 0.1 সেকেন্ড এট্রিয়াম এর সংকোচন, এটা হচ্ছে সংকোচন 0.1 সেকেন্ড। এখন দেখো এট্রিয়াম এর সংকোচন যদি 0.1 সেকেন্ড হয় তাহলে প্রসারণ কত ভালো লাগবে, দেখো দুইটার যোগফল সবসময় কত হবে, 0.8 সেকেন্ড। তাহলে সংকোচন যদি 0.1 সেকেন্ড হয় তাহলে এর প্রসারণ হবে কত ভাইয়া, 0.7 সেকেন্ড। তাহলে এট্রিয়াম এর যে ডায়াস্ট্রল যেটা বলি সেটা হচ্ছে কত, 0.7 সেকেন্ড। ওকে, অনেক বেশি। আবার ভেন্ট্রিকল চিন্তা করি ভাই, এট্রিয়াম এর তুলনায় ভেন্ট্রিকল কত গুণ বেশি পুরু, এট্রিয়াম এর তুলনায় ভেন্ট্রিকল কত গুণ বেশি পুরু ভাই, 3 গুণ। তাহলে সংকোচনের ক্ষেত্রে সময় কত বেশি লাগবে, 3 লাগবে। সেমটা বলতে পারি এটা, ভেন্ট্রিকলের সংকোচন সময় 0.3 সেকেন্ড। তাহলে প্রসারণ কত হবে ভাইয়া, প্রসারণ হবে 0.5 সেকেন্ড। দেখো তো আমরা বিষয়গুলো খুব ইজিলি বুঝে ফেলতে পারলাম। এট্রিয়ামের সিস্টোল যেটা বলতেছি 0.1 সেকেন্ড, ডায়াস্টল 0.7, ভেন্ট্রিকল সিস্টোল 0.3 সেকেন্ড, ডায়াস্টল হচ্ছে কত, 0.5 সেকেন্ড। আমরা এখানে আর একটা টপিক ইনক্লুড করব, এই ইনফরমেশন থেকে আমরা আরো একটা টপিকে যেতে পারি এখান থেকে ভাই। এখন আসুন কোন টপিক সেটা হচ্ছে আমরা একটু আগে বলে আসছিলাম পেশির মূলত কাজ হচ্ছে সংকোচন করা, মূলত কাজ সংকোচন। আমরা প্রসারণটাকে বলে থাকি পেশির রেস্ট বা বিশ্রাম। তুমি যদি একটু লক্ষ্য করে দেখো আমাদের বইয়ের ভাষায় বলা হয়েছে হৃৎপিণ্ড সারা জীবন কাজ করে, তাই হৃৎপিণ্ড জন্মের পর থেকে শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত তাই সংকোচন প্রসারণ করতে থাকে, কখনোই ক্লান্ত হয় না। হৃৎপিণ্ড কি কখনো ক্লান্ত হয় না, প্রতিনিয়ত কাজ করে যেতে থাকে। যদি 1 ঘন্টার জন্য, আধা ঘন্টা, কয়েক মিনিটের জন্য বলে আমি রেস্ট নিলাম,
তাহলে কি অক্কা পাবো, পটল তুলবো। ওকে, তার মানে এটা প্রতিনিয়ত কাজ করতেছে। তাহলে এই যে নিরবিচ্ছিন্ন ভাবে প্রতিনিয়ত সবসময় কাজ করা, এই এনার্জি আসলে কই থেকে আসছে, কে দিচ্ছে, তাই না? আমরা এই বিষয়টা যদি একটু দেখি বা উল্টা ভাবে যদি প্রশ্ন করি, হৃৎপিণ্ড কেন ক্লান্ত হয় না? আমি কিছুক্ষণ দৌড়ালে আমার হাত পায়ের পেশিগুলো কি হয়ে যায়, অকেজো হয়ে যায়, তাই না? অকেজো না, মূলত ক্লান্ত হয়ে যায়, আমার বেশিক্ষণ দৌড়াতে পারে না, ব্যথা হয়। কিন্তু হৃৎপিণ্ডের ক্ষেত্রে এমনটা কেন ঘটে না? এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি তাহলে বুঝতে পারবো। ভাই আমরা বলছিলাম সংকোচন শুধুমাত্র কাজ, প্রসারণটা তার রেস্ট। তাহলে দেখতো এটিএম এর ক্ষেত্রে এটিএম এর সংকোচন কত ছিল ভাইয়া? 0.1 সেকেন্ড। তার মানে কাজ করে 0.1 সেকেন্ড, 0.7 সেকেন্ড কি ছিল তার রেস্ট। তার মানে তার বিশ্রাম কাল কত? 0.7। অর্থাৎ সে যতক্ষণ কাজ করে তার 7 গুণ বেশি কি নেয়? রেস্ট নেয়। আমরা মনে করতাম হৃৎপিণ্ড সবচেয়ে বেশি কাজ করে, কিন্তু দেখো ভাই হৃৎপিণ্ড কত বেশি রেস্ট নেয়? 0.1 সেকেন্ড সে কাজ করে এট্রিয়াম, আর 0.7 সেকেন্ড সে কি করেছে? রেস্ট নিচ্ছে। আবার দেখো তো ভেন্ট্রিকলের কথা চিন্তা করি, ভেন্ট্রিকল 0.37 কাজ করতেছে, এর চেয়ে অনেক বেশি সময় 0.5 সেকেন্ড সময় সে কি করতেছে? বা রেস্ট নিচ্ছে। অর্থাৎ দুইটা ক্ষেত্রে আমরা যদি দেখি 0.7 সেকেন্ড সময় কাজ করে, সরি এক্ষেত্রে এটিএম 0.1 সেকেন্ড কাজ করে, রেস্ট নেয় 0.7, ভেন্ট্রিকলের ক্ষেত্রে 0.3 সেকেন্ড কাজ করে, 0.5 সেকেন্ড রেস্ট নেয়। অর্থাৎ যতক্ষণ কাজ করে তার চেয়ে অনেক বেশি সময় তারা রেস্ট নেয় বা প্রসারণরত অবস্থায় থাকে। আমরা এখানে আরেকটা বিষয় ইনক্লুড করতে পারি। ওকে, আমরা সেটা জানি, সেটা হচ্ছে হৃৎপিণ্ড কেন ক্লান্ত হয়। এটার আনসার একটা, এটা আরেকটা টপিক আছে। ভাই আমরা তো সবসময় এরকম কি বলা হয় বিশ্রামরত অবস্থায় থাকবো না, তাই না? কখনো কখনো আমরা পরীক্ষা দেবো, পরীক্ষা করার মধ্যে হার্টবিট বেড়ে যাবে, তখন তো শতকরা এই যে প্রতি মিনিটে 75 বার, এই সূত্রটা মেনে চলবে না, তাই না? পরীক্ষার হলে যখন তুমি খেয়াল বা যখন বিপদে পড়বা, পিছনে যখন কুকুর ধাওয়া দেবে, সাপে ধাওয়া দেবে, তখন তুমি কি করবা? যখন তুমি স্বপ্নে দৌড়াও, তাই না? স্বপ্নের ভিতরে পিছনে কেউ তোমাকে মারার জন্য আসতেছে, তুমি কি করো? প্রচন্ড গতিতে দৌড়াতে থাকো, মনে হয় ধরে ফেলছে, তুমি আগাতে পারো না, ঘুম ঘুম ভেঙে যায়, তারপর দেখো তুমি ঘামতেছো। হার্টবিট কি থাকে? ফাস্ট থাকে। এই যে ফার্স্ট থাকা মানে হচ্ছে তখন মিনিটে কত 140 বার হয়ে যাচ্ছে, 140, 15, 150 উঠে যাচ্ছে, 130 হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু তখন এই বারটা বেড়ে যাবে, সংখ্যা বেড়ে যাবে, তখন এই রেস্টিং টাইমটাও কি হয়ে যাবে? কমে যাবে, তাই না? 0.8 সেকেন্ড কার্ডিয়াক চক্রের সময়কাল এটা কমে যাবে। ফলে এই যেখানে যে রেস্টিং টাইম গুলো আছে 0.7, 0.5, এই রেস্টিং টাইম গুলো কমে যাবে। আমরা জানি মাসেল যখন খুব বেশি দ্রুত কাজ করা শুরু করে দেয়, তখন অক্সিজেনের অভাবে সবাত শ্বসনের পরিবর্তে অবাত শ্বসন ঘটায়। ফলে কি হবে? ল্যাকটিক অ্যাসিড, 2 NO ATP আর কি তৈরি করে ফেলে? ল্যাকটিক অ্যাসিড, যেটা মাসেলকে কি করে দেয়? ক্লান্ত করে দেয়, ব্যথা তৈরি করে দেয়, তাই না? এটা ঐচ্ছিক পেশিগুলোর ক্ষেত্রে ঘটে, কিন্তু এটা হৃৎপেশির ক্ষেত্রে ঘটে না। কারণ কি জানো ভাইয়া? একটা সহজ উদাহরণ দেই। জঙ্গলে কি বলা হয়, তুমি জঙ্গলে হাঁটতেছো, একটা সাপ বের হয়ে আসছে, তাহলে কি করো? তুমি ভয় পাবা, তাই না? তুমি দৌড় দিবা, তোমার কাছে সাপ ভয়ানক বিষয়। সেম অবস্থায় বিয়ার গ্রিলস জঙ্গলে হাঁটতেছে, একটা সাপ বের হয়ে আসছে, সেক্ষেত্রে কি হবে? বিয়ার গ্রিলস ভয় পাবে না ভাইয়া, তার কাছে কি একবেলার খাবার হয়ে গেছে, প্রোটিন, তাই না? সে একবেলা খাইতে পারবে কিছু, সে খুশি হবে। সেম অবস্থা এই ল্যাকটিক অ্যাসিড যেটা, সেটা আমাদের অন্যান্য মাসেল বা অন্যান্য পেশির জন্য যেটা বিষ বা ব্যথা, সেম ল্যাকটিক অ্যাসিড এই কার্ডিয়াক মাসেল বা হৃৎপিণ্ডের যে পেশি আছে, হৃৎপেশির জন্য সেটা হচ্ছে পুষ্টিকর খাবার। বুঝতে পারছো ভাই? মূলত এই দুইটার কারণে হৃৎপিণ্ড কখনোই ক্লান্ত হয় না। একটা কারণ কি? এর রেস্টিং টাইম অনেক বেশি। আরেকটা কারণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিডকে কি করতে পারে? সে পুষ্টি হিসেবে ব্যবহার করতে পারে। ওকে।